ডাব্লিউবি পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে পুনরায় আজকে আমরা নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটগুলো মোটামুটিভাবে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে তার উপরই ভিত্তি করে তৈরি করা। তোমরা যদি এগুলো রিভিশন হিসেবে প্র্যাকটিস করো তোমাদের কিন্তু খুবই কাজে আসবে। আমরা প্রথম প্রশ্নটা দেখব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বোঝার প্রশ্ন। ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত? অপশন এ কানপুর, বি কোয়েম্বাটুর, সি আহমেদাবাদ অ্যান্ড ডি মুম্বাই। মনে রাখতে হবে এই যে ভারতের ম্যানচেস্টার, এই জায়গা থেকে বহু প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বহুবার পরীক্ষায় আসে। এখানে বলে রাখি, ভারতের ম্যানচেস্টার ছাড়াও প্রশ্ন আসে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কোনটা। যদি উত্তর ভারত, আমরা যদি এখানে ম্যাপটা আঁকার চেষ্টা করি, নর্থ, সাউথ, ইস্ট এবং ওয়েস্ট। যদি কখনো বলে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোনটা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সবসময় লিখবে উত্তর হবে কোয়েম্বাটুর, আমি দাগ দিয়ে দিলাম। এবং অনেক সময় শুধু প্রশ্ন আসে যে উত্তর ভারতের ম্যানচেস্টার কোথায়, তখন হবে কানপুর। উত্তর ভারত হচ্ছে কানপুর। আবার অনেক সময় প্রশ্ন আসে ঘুরিয়ে পূর্ব ভারতের কী, সেক্ষেত্রেও উত্তর নেওয়া হয় কানপুরকে। অর্থাৎ যদি বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার কী হয়, তখন হবে কানপুর। পূর্ব ভারতের ম্যানচেস্টার কী, সেটার উত্তর হবে কানপুর। আর দক্ষিণ ভারত বললে হবে অবশ্যই কোয়েম্বাটুর। আবার অনেক সময় প্রশ্ন আসে যে পশ্চিম ভারতের ম্যানচেস্টার কী, তখন হবে আহমেদাবাদ। আর আজকের প্রশ্ন ভারতের অল ওভার মানে ইন্ডিয়ার রেসপেক্টে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তখন উত্তর হবে আহমেদাবাদ। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফলে কোন 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 রেসপেক্টে কাকে বলা হচ্ছে এটা অবশ্যই দেখে রাখবে। এখান থেকে বহুবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে। 2 নম্বর প্রশ্ন আমরা দেখব, ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিহিত করা হয়? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি সমুদ্রগুপ্ত, সি হর্ষবর্ধন অ্যান্ড ডি কনিষ্ক। এটা বিখ্যাত মানে ঐতিহাসিকবিদ ভিনসেন্ট স্মিথ এ কথাটা বলেছিলেন। এবার এখান থেকে অনেকে আবার প্রশ্ন করে যে নেপোলিয়ানের পরে, মানে নেপোলিয়ান পরে এসছেন, এরা আগে এসছেন, তাহলে কেন ভারতের নেপোলিয়ান বলা হবে? তাকে তো অন্য কিছু বলা যেত। যেমন ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে, তাহলে প্রশ্ন হচ্ছে সমুদ্রগুপ্তকে মানে নেপোলিয়ানকে ভারতের সমুদ্রগুপ্ত কেন বলা হয় না? যাই হোক, এগুলো বিতর্কিত ব্যাপার। আর মূলত ভারতীয় নেপোলিয়ান বলা হয় অপশন বি সমুদ্রগুপ্তকে। এবং বর্তমান সময়ে প্রশ্ন আসে যেই মানে উপাধিগুলো কে কাকে দিয়েছিলেন, এই মন্তব্যগুলো কে করেছিলেন, সেই ঐতিহাসিকদের নাম থেকেও প্রশ্ন আসছে। মনে রাখবে ভিনসেন্ট স্মিথ কিন্তু এটা বলেছিলেন। নেক্সট আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, এলিফ্যান্টা গুহা বা কেভ এটা কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত? অর্থাৎ এলিফ্যান্টা কেভে যে দেবতার পূজা হয় আর কি, সেই মূর্তিটা কার, ঠাকুরটা কে? অপশন এ বিষ্ণু, বি শিব, সি বুদ্ধ অ্যান্ড ডি মহাবীর। মনে রাখতে হবে এলিফ্যান্টা যে কেভ সেটা মূলত এখানে হিন্দু এবং বৌদ্ধ, মানে বেশি মেজরিটি হিন্দু আর কি, হিন্দু যে আর্কিটেকচার সেই বিষয়টা রয়েছে আর কি। এবং এলিফ্যান্টা গুহাতে যে দেবতা উদ্দেশ্যে রয়েছে অপশন বি দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 4 নম্বর প্রশ্ন, নীল বিপ্লব অর্থাৎ ব্লু রেভলিউশন মূলত কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? এই ধরনের রেভলিউশনগুলো খুব মনে রাখবে। অপশন এ মৎস্য, বি দুধ, সি তৈলবীজ অ্যান্ড ডি ফুল। আমরা আগের দিনই বলেছিলাম হোয়াইট হলে দুধ হবে, ইয়েলো হচ্ছে তৈলবীজ। আর ওভারঅল যে মানে সমস্ত ধরনের ফুল চাষ, সেটাকে অনেক সময় রেইনবো বলা হয় বা গোল্ডেন বলা হয়। আর নীল বিপ্লব হচ্ছে অপশন এ ফিশ প্রোডাকশন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত। নেক্সট আমরা দেখব ভিতরকণিকা জাতীয় উদ্যান। এই ধরনের ন্যাশনাল পার্কগুলো আমি বলেছিলাম, সেখানকার মানে রাজ্যের নামগুলো মনে রাখতে হবে। অপশন এ পশ্চিমবঙ্গ, বি উড়িষ্যা, সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ডি তামিলনাড়ু। ভিতরকণিকা কিন্তু ইম্পর্টেন্ট এই কারণেই, এক্ষেত্রে বলে রাখি তোমাদের যে 18টা যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে সেগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ ন্যাশনাল পার্ক থেকে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। ফলে এইগুলো বেশি করে মনে রাখবে। ভিতরকণিকাটাও একটা বায়োস্ফিয়ার রিজার্ভ। এই ভিতরকণিকাটা অবশ্যই তোমরা জানো অপশন বি উড়িষ্যাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 6 নম্বর প্রশ্ন, দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পান? অর্থাৎ সিনেমা ক্ষেত্রে যে অসামান্য অবদান, সারা জীবনের যে কৃতিত্ব, তার উপর এটা দেওয়া হয়। দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পান? দাদা সাহেব মানে যে ফালকের নাম অনুসারে। অপশন এ সত্যজিৎ রায়, বি দীপিকা রানী, সি পৃথ্বীরাজ কাপুর অ্যান্ড ডি অশোক কুমার। দাদা সাহেব মানে ফালকে পুরস্কার প্রথম যিনি পেলেন তিনি অবশ্যই একজন মহিলা, তিনি হচ্ছেন অবশ্যই অপশন বি দেবিকা রানী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আজকে হোমওয়ার্ক একটা দিলাম, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সেটা হচ্ছে প্রথম মেল পার্সন হিসাবে, মেল অ্যাক্টর হিসাবে বা মেল সিনেমার সঙ্গে কোনো প্রডিউসার হিসাবে প্রথম পুরুষ হিসাবে দাদা সাহেব ফালকে পুরস্কার পান 1970 সালে। তারপরের বছর তিনি কে, তার নাম কি? নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা, অজন্তা কেভ যেটা, সেটা মূলত কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? মনে রাখতে হবে বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্ম, পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখবে যে বৌদ্ধ ধর্মের যে বিস্তার সেটা ধীরে ধীরে কমে যায় এবং সেটা হিন্দু ধর্মের সঙ্গে মিলে যায়, কারণ ধর্মের যে আচার আচরণ সেটা প্রায় একই রকমের। ফলে অজন্তা গুহা মূলত যে ধর্মের প্রাসঙ্গিক ছিল প্রথম দিকে সেটা কি? অপশন এ
জৈন ধর্ম, বি বৌদ্ধ ধর্ম, সি হিন্দু ধর্ম অ্যান্ড ডি শিখ ধর্ম। অবশ্যই তোমরা বুঝতেই পারছো এটা হবে অবশ্যই অপশন বি বৌদ্ধ ধর্ম। নেক্সট একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন। আমি বলেছিলাম ভারতবর্ষের রেসপেক্টে প্রথম পুরুষ এবং প্রথম মহিলা, এগুলো মুখস্থ করবে। সেখান থেকে একটা প্রশ্ন সুপারলেটিভ। ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? যাতে বিচারপতি হিসেবে প্রথম মহিলা যিনি বিচারপতি হলেন তিনি কে? অপশন এ এম ফাতিমা বেবি, বি ইন্দু মালহোত্রা, সি আর ভানুমতি অ্যান্ড ডি সুজাতা মনোহর। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি যিনি মানে মহিলা হিসাবে তিনি হচ্ছেন অবশ্যই অপশন এ ফাতেমা বিবি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। গোলকুন্ডা দুর্গ বা গোলকুন্ডা কেভ কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, বি তেলেঙ্গানা, সি অন্ধ্রপ্রদেশ অ্যান্ড ডি মহারাষ্ট্র। এটা কিন্তু আগে অন্ধ্রপ্রদেশে ছিল, কিন্তু বর্তমানে তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে গেছে শ্রীকৃষ্ণ কমিটির রেকমেন্ডেশনে 2014 সালে। তারপর থেকে কিন্তু এই তেলেঙ্গানা যে জায়গাটা সেখানেই কিন্তু অবস্থিত গোলকুন্ডা ফোর্ট। এই গোলকুন্ডা ফোর্ট কারা করেছিল? অবশ্যই তোমরা জানো যে বিজয়নগর যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যে কুলি কুতুব শাহ বংশ সেখানকার যে রাজা ছিলেন তারা এটা তৈরি করেছিলেন গোলকুন্ডা ফোর্ট তেলেঙ্গানাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত? কমন প্রশ্ন, এই টার্ম থেকে বহুবার প্রশ্ন আসে। জিন্দাপীর কাকে বলা হয়? অপশন এ আকবর, বি জাহাঙ্গীর, সি শাহজাহান অ্যান্ড ডি ঔরঙ্গজেব। জিন্দাপীর বলা হয় অপশন ডি ঔরঙ্গজেবকে। নেক্সট আমরা দেখব ইয়েলো রেভলিউশন বা হলুদ বিপ্লব বা পিত বিপ্লব কোন উৎপাদনের সঙ্গে যুক্ত? আমি একটু আলোচনা করলাম ইয়েলো রেভলিউশন। অপশন এ দুধ, বি তৈলবীজ, সি মাছ অ্যান্ড ডি ডিম। মাছ ব্লু, দুধ হচ্ছে হোয়াইট আর তৈলবীজ হচ্ছে ইয়েলো রেভলিউশন যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আলাউদ্দিন খিলজি, বি আকবর, সি ফ্রান্সিসকো দি আলমিডা অ্যান্ড ডি আলবুকার্ক। এটা মূলত একটা স্ট্র্যাটেজি, যেটাকে মানে ওয়াটারের সঙ্গে স্ট্র্যাটেজি আর কিছুই নয়। প্রথম যিনি ভারতের পর্তুগিজ গভর্নর, কারণ পর্তুগিজরা প্রথম সবার আগে ভারতবর্ষে আসবে, তারপর আমরা জানি ডেনমার্ক, তারপরে ইংল্যান্ড, শেষে ফ্রান্স আসবে এবং পর্তুগিজরা সবার শেষে যাবে। কারণ তোমরা জানো গোয়া দখল করেছিল 1961 সালে, গোয়া স্বাধীন হয়, তারপরে পর্তুগিজ সেখানে চলে যায়। তাহলে প্রথম আসে পর্তুগিজ এবং যাইও শেষে পর্তুগিজ। যাই হোক, সেই পর্তুগিজের প্রথম ভারতীয় গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন ফ্রান্সিসকো দি আলমিডা। তিনি দেখলেন যে ভারত ভূভাগের এইদিকে নৌবহর তৈরি করার থেকে, শক্তি তৈরি করার থেকে জলভাগে শক্তি যদি আমরা বাড়াই তাহলে কিন্তু অনেক আক্রমণ প্রতিহত করা যাবে। এটাই হচ্ছে ব্লু ওয়াটার পলিসি এবং সেটা করেছিলেন পর্তুগিজদের প্রথম ভারতীয় গভর্নর। এখান থেকে প্রশ্ন আসে প্রথম পর্তুগিজদের ভারতীয় গভর্নর কে ছিলেন? সেটা ফ্রান্সিসকো দি আলমেডা। এটা উত্তর রাইট। নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন তফসিলে 22টি ভাষার উল্লেখ আছে? মানে 22টি ভাষার কথা উল্লেখ আছে বা ল্যাঙ্গুয়েজ, এই ব্যাপারটা কোন শিডিউলে আছে? তফসিল মানে শিডিউল। অপশান এ 6ষ্ঠ শিডিউল, বি 7ম শিডিউল, সি 8ম শিডিউল অ্যান্ড ডি 9ম শিডিউল। আমি বলেছিলাম যে ভারতে যখন সংবিধান চালু হলো তখন 8টি শিডিউল ছিল এবং শেষ শিডিউলটা আমি এটাও বলেছিলাম, সেটা সবসময় মনে রাখবে, শেষ শিডিউল ছিল ভাষা নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। 8th শিডিউল বা 8ম শিডিউলে ভাষার বিষয়টা উল্লেখ করা আছে। সংবিধান থেকে কিন্তু দু একটা প্রশ্ন আসবেই। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থা বাংলায় কে প্রথম চালু করলো? অপশন এ লর্ড ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি কর্নওয়ালিস অ্যান্ড ডি ডালহৌসি। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো এটা চালু করেছিলেন লর্ড ক্লাইভ এবং এটার শেষ হয় ওয়ারেন হেস্টিংসের সময়, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। 15 নম্বর প্রশ্ন। ইলবার্ট বিল কোন ভাইসরয় আমলে উত্থাপিত হয়? খুব কমন প্রশ্ন একটা, বা এখান থেকে ঘুরিয়ে ফিরে বহু প্রশ্ন আসে। অপশন এ লর্ড রিপন, বি লিটন, সি কার্জন অ্যান্ড ডি ডাভরিন। তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো লিটন প্রথমে চলে গেল 1880 সালে, তারপরেই আসছে রিপন, 1880 থেকে শুরু হলো 84 পর্যন্ত থাকবে। তারপরে আসবে ডাবরিন 85-তে, তিনি তার আমলেই জাতীয় কংগ্রেস তৈরি হবে। তারপরে 1900 সাল নাগাদ এসে গেছেন কার্জন এবং তিনি 1905-এ চলে যাচ্ছেন, যখন বঙ্গভঙ্গ শুরু হলো তারপরেই চলে যাচ্ছেন। কিন্তু এই ইলবার্ট বিলটা কি? ইলবার্ট বিলটা হচ্ছে সেই সময় নিয়ম ছিল যে ব্রিটিশরা, মানে যাদের সাদা চামড়ার মানুষ ভারতের বাইরের, তারা কিন্তু ভারতীয়দের বিচার করতে পারবে, যে ল অ্যান্ড অর্ডার সেগুলো দেখতে পাবে, কিন্তু কোনো ভারতীয় উকিল ব্রিটিশদের বিচার করতে পারবেন না। এই বিলে বলে দেওয়া হলো যে না, ভারতীয়রা ওটা পারবে। তার বিতর্কে যে বিল সেটাই হচ্ছে ইলবার্ট বিল এবং এখানে কিন্তু বহু ব্রিটিশ নাগরিক তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ স্বাধীনতার সময়ে কোনো একটা বিশেষ ক্ষেত্র এমন উত্থাপিত হলো এই সময়, যে সময় ভারতীয়দের বদলে ব্রিটিশরা আন্দোলন শুরু করলো। এটা একটা বিখ্যাত বিল, ইলবার্ট বিল, যেটা এসেছিল লর্ড রিপনের আমলে। প্রশ্নের সময় সেটা কী সংক্রান্ত? এটা অবশ্যই শাসন বিভাগ সংক্রান্ত, অর্থাৎ কারা কাদের বিচার করতে পারবে এই নিয়ে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবং লর্ড রিপনকে কিন্তু ভারত বন্ধু বলা হয়, কারণ লর্ড রিপন বিভিন্ন বিল বা বিভিন্ন আইন, আর্মস অ্যাক্ট বাতিল করেছিলেন, যেটা রিটার্ন চালু করেছিলেন। এছাড়া সংবাদপত্রের ওপর যে আইনগুলো সেগুলো বাতিল করেছিলেন, এগুলো অনেক কিছু করেছিলেন। এই জন্য লর্ড রিপনকে কিন্তু ভারত বন্ধুও বলা হয়।
আজকে আমরা আরও 15টি প্রশ্ন আলোচনা করলাম, তোমরা কত পাচ্ছ কমেন্ট বক্সে জানিও।